স্কুলস আউট চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও জীবন ও বৃক্ষ, লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। মূল প্রবন্ধে যাওয়ার আগে পাঠ পরিচিতিটা জেনে নেওয়া যাক। লেখক মানুষের জীবনের সঙ্গে বৃক্ষের বা গাছের জীবনের গভীর মিল খুঁজে পেয়েছেন। বৃক্ষ যেমন কেবল বড় হয়ে ওঠাতেই তার সার্থকতা খুঁজে পায় না, তেমনি মানুষও কেবল নিজের প্রয়োজন মেটালেই জীবনের পূর্ণতা অর্জন করে না। বৃক্ষের প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন সে ফুল ফোটায় ও ফল ধরে। এই ফুল ফল কেবল সৌন্দর্য বাড়ায় না, অন্য প্রাণী ও মানুষকে উপকারও করে। একইভাবে মানুষের জীবনের সার্থকতা কেবল ভোগে নয়, বরং মানুষের জীবনের সার্থকতা রয়েছে দান, সেবা, সৌন্দর্য ও কল্যাণ ছড়িয়ে দেওয়ার মধ্যে। বৃক্ষের ধীর নীরব সাধনা যেমন তার পরিণতি ঘটায় ফুল ও ফলের মাধ্যমে, তেমনি মানুষের জীবনও ধৈর্য ও সাধনার দ্বারা পূর্ণ হয়ে ওঠে যখন সে অন্যের উপকারে আসে। লেখকের মতে এই শিক্ষা থেকেই আমরা বুঝতে পারি মানুষের আসল জীবন ধর্ম হল স্বার্থপর না থেকে অন্যের মাঝে আনন্দ ও কল্যাণ বিতরণ করা। বৃক্ষ তাই হয়ে ওঠে সার্থক ও অর্থবহ জীবনের প্রতীক। এবার চলে যাই মূল প্রবন্ধে। সমাজের কাজ শুধু মানুষকে বাঁচিয়ে রাখার সুযোগ দেওয়া নয়, বরং মানুষকে বড় করে তোলা এবং জীবনের প্রতি আগ্রহ জাগানো। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের মন ছোট, বুদ্ধিশুদ্ধি কম, আর যারা গায়ের জোরে সবকিছু করতে চায়। তারা নিজের জীবন সুন্দর করার চেয়ে অন্যের ভালো হওয়ার পথে বরং বাধা দেয়। যেহেতু তারা প্রেম ও সৌন্দর্যের আসল রূপ বোঝে না, তাই তারা নিষ্ঠুর ও বিকৃত মনের হয়ে থাকে। তাদের একমাত্র ভরসা হলো অহংকার। তারা এই অহংকারেরই পূজা করে। সেটা হতে পারে ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার বা জাতিগত অহংকার। মাঝে মধ্যে তারা মানবপ্রেমের কথা বললেও সেটাতে আন্তরিকতা থাকে না, শুধু ফাঁকা বুলি বলে মনে হয়। ফাঁকা বুলি মানে ওই চাপাবাজি আর কি। এই ধরনের মানুষের জায়গায় আসতে হবে সত্যিকারের বড় মানুষদের, যাদের বুদ্ধি হবে সূক্ষ্ম, ওই যে চিকন বুদ্ধি বলে না, সূক্ষ্ম, যারা হবে উদার হৃদয়ের এবং গভীর চিন্তার অধিকারী। তাদের কাছে জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং জীবনের বিকাশ ও উন্নতি। তাদের চোখে জীবনের প্রতীক বলতে হবে না কোনো জড়বস্তু, বরং হবে একটি জীবন্ত বৃক্ষ, যে বৃক্ষ বাড়ে, বিকশিত হয়, ফুল ও ফল ধরে এবং অন্যের উপকারে আসে। তাই বৃক্ষের মতো জীবনের এই বাড়তে থাকা আর বিকাশের গতি বোঝা খুব জরুরি। নইলে জীবনের আসল সার্থকতা ও পূর্ণতার ছবি আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের আসল মানে সহজে বোঝা যায়। তাই বারবার বৃক্ষের দিকে নজর দেওয়া দরকার। শুধু মাটির রস শুষে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজ নয়। তাকে অবশ্যই ফুল ফোটাতে হবে, ফল ধরাতে হবে, তা না হলে তার জীবন অপূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে জীবনের সার্থকতার প্রতীক হিসেবে ধরা প্রয়োজন, কারণ বৃক্ষের মতো জীবন্ত আর সার্থকতার এমন সুন্দর উদাহরণ আর কোথাও নেই। তবে রবীন্দ্রনাথ ভিন্নভাবে ভেবেছিলেন। তিনি ফুল ফোটা আর নদীর গতির মধ্যে তুলনা করেছিলেন এবং মনে করেছিলেন মানুষের জীবনের সঙ্গে নদীর গতির মিল বেশি। তার কাছে মানুষের দুঃখ সুখ নদীর মতোই, কারণ নদীকে চলতে গিয়ে অনেক বাধা পার হতে হয়। ফুল ফোটা সহজ, কিন্তু নদীর চলা সহজ নয়। তবে ফুলের ফোঁটাকে বাদ দিয়ে যদি বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকাতেন তাহলে হয়তো আরো ভালো হতো। কেন রবীন্দ্রনাথ, যিনি বন ও প্রকৃতিকে এত ভালোবাসতেন, সেই দিকটা ধরলেন না, সেটা বোঝা কঠিন। অনেকে বলতে পারেন মানুষের দুঃখ কষ্ট নদীর চলার মধ্যে যতটা স্পষ্ট বোঝা যায়, বৃক্ষের ফুল ফোটানোয় ততটা বোঝা যায় না। তাই কবি মনুষ্যত্বের প্রতীক হিসেবে নদীকেই বেছে নিয়েছেন। আমি বলবো, শুধু চোখ দিয়ে দেখলেই হবে না, কল্পনা আর অনুভূতির দৃষ্টিও বড় করে তুলতে হবে। তাহলেই বৃক্ষের বেদনাও সহজে বোঝা যায়। যেমন বৃক্ষের সাধনায় ধীর আর স্থির ভাব থাকে, মানুষের সাধনাতেও তেমন ধীরতা থাকা উচিত। জীবনের পথে শুধু দৌড়াদৌড়ি করাই আসল নয়, মানুষের সাধনা হওয়া উচিত নীরব আর গোপন, যেমনটা বৃক্ষের মধ্যে দেখা যায়, নদীর মধ্যে নয়। আরেকটা পার্থক্য হলো, বৃক্ষের সার্থকতা আমরা প্রতিদিন দেখতে পাই, ফুল ফোটানো, ফল ধরা, কিন্তু নদীর সাগরে মিশে যাওয়ার ছবি আমরা সবসময় চোখে দেখতে পাই না। তাই নদীর সার্থকতার চেয়ে বৃক্ষের সার্থকতা বোঝা সহজ। আমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৃক্ষ যেন চুপচাপ নম্রতা, শান্তি আর সেবার বাণী শুনিয়ে যায়। সাধনার ক্ষেত্রে প্রাপ্তি খুব গুরুত্বপূর্ণ। আমি সাধনা করলাম আর কিছু পেলাম না, তা তো হতে পারে না।
নদী যখন সাগরে মিশে যায় সেই প্রাপ্তি আমরা সহজে দেখতে পাই না। আসলে সেটি প্রাপ্তি নয়, বরং আত্মবিসর্জন। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে স্পষ্টভাবে দেখা যায়। ফুল ফোটানো ও ফল ধরার সময় যখন বৃক্ষ পূর্ণ হয়, তখন বোঝা যায় এটাই সত্যিকারের সাধনার সার্থকতা। বৃক্ষের প্রাপ্তি আর দানের মধ্যে কোনো পার্থক্য নেই। সৃজনশীল মানুষের ক্ষেত্রেও তাই। যা সে অর্জন করে সেটি সে দান করে। বৃক্ষের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরে সৃষ্টিধর্ম উপলব্ধি করেছেন। তার বহু কবিতাতেও এর ছাপ দেখা যায়, কিন্তু গদ্যে তিনি স্পষ্টভাবে তা বলেননি। যদি বলতেন, আমরা আরও সহজে সচেতন হতে পারতাম যে আমাদের ঘরের কাছেই জীবনের সার্থকতার সুন্দর প্রতীক আছে। বৃক্ষ নীরব ভাষায় আমাদের জীবনের সার্থকতার গান শোনায়। এই গান অনুভূতির কান দিয়ে শুনতে হয়। তখন আমরা বুঝতে পারি জীবনের মানে হলো বৃদ্ধি ও বিকাশ। প্রকৃতির নিয়ম মানুষের জন্য প্রযোজ্য। পার্থক্য শুধু এটুকুই যে বৃক্ষ ও জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজের নিয়ন্ত্রণ নেই, কিন্তু মানুষের বৃদ্ধির উপর তার নিজের নিয়ন্ত্রণ থাকে। এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল শারীরিক নয়, আত্মিকও হতে পারে। মানুষকে নিজের আত্মা তৈরি করতে হয়, তা রেডিমেড পাওয়া যায় না। সুখ, দুঃখ ও বেদনার অভিজ্ঞতার মাধ্যমে অন্তর পরিপূর্ণতা পায়, আর সেই পরিপক্কতা হলো আত্মা। এই আত্মার ফলই স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবির কথায় রাইপনেস ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই সব। আত্মাকে পুষ্ট ও সুন্দরভাবে গড়ে তোলা দরকার, তা না হলে তা স্রষ্টার উপভোগের যোগ্য হবে না। বিচিত্র অভিজ্ঞতা, গভীর প্রেম ও অনুভূতির মাধ্যমে আত্মা সমৃদ্ধ ও মধুর হয়। আত্মার পরিপক্কতা বলতে লেখক সম্ভবত বুঝিয়েছেন আমাদের যে জ্ঞান, সেটা যেন জেগে ওঠে। আমরা যেন যা করার তা বুঝে শুনে করি। মানুষের শিক্ষার মূল বিষয় হওয়া উচিত এই ধরনের সাধনা। শুধু বিজ্ঞান বা বস্তুজ্ঞান দিয়ে আত্মার উন্নতি হয় না। জীবনবোধ ও মূল্যবোধও পূর্ণ হয় না। এগুলো আসে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে। তাই শিক্ষাক্ষেত্রে এই বিষয়গুলোর এত গুরুত্ব। বৃক্ষের জীবন আমাদের দেখায় বৃদ্ধির নিদর্শন। নিদর্শন মানে উদাহরণ বা এক্সাম্পল। অঙ্কুর থেকে মানে বীজ থেকে ফলবান হওয়ার পুরো পথটাই হলো বৃদ্ধি। বৃক্ষের দিকে তাকিয়ে আমরা জীবন ও তার গভীর অর্থ বোঝার সুযোগ পাই। বৃক্ষ কেবল বৃদ্ধির প্রতীক নয়, প্রশান্তিরও প্রতীক। তার ধীর, শান্তি ও সহিষ্ণুতার মাধ্যমে জীবনের ভার বহন করা আমাদের শেখায়।